ভাবো তো, একজন কৃষক সারা জীবন পরিশ্রম করে ফসল ফলালেন। একটি নৌকা এলো এবং তার সব ফসল তুলে নিল, কিন্তু কৃষককে নিল না। তাকে একা ফেলে রেখে গেল খরস্রোতা এক নদীর মাঝে। এই গল্পটা কি শুধু একজন কৃষকের গল্প, নাকি এটা তোমার আমার এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনের গল্প? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতায় লুকিয়ে রেখেছেন জীবনের সবচেয়ে গভীর একটা সত্য। আর সেই সত্যটা বুঝলেই বোর্ড পরীক্ষায় এমসিকিউ হোক বা সৃজনশীল 99% কমন আসবেই। চলো তাহলে প্রথমেই দেখে নেই লেখক পরিচিতি। 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্ম নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফ রিংস গ্রন্থের জন্য নোবেল পুরস্কার ছিনিয়ে আনেন। এর মাধ্যমে বাংলা সাহিত্য পায় প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি। মজার ব্যাপার হলো, তার কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল না, অথচ নিজের চেষ্টায় 1921 সালে তিনি গড়ে তোলেন বিখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়েছিল। এরপর একে একে তিনি আমাদের উপহার দেন মানসী, চিত্রা, খনিকা, বলাকা ও পুনশ্চ এর মতো দুর্দান্ত সব কাব্যগ্রন্থ। 1941 সালের 7 আগস্ট এই মহান কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর একটা দারুণ সিক্রেট মনে রেখো, আজ আমরা যে সোনার তরী কবিতাটি পড়ছি, এটি কিন্তু আসলে তার একটা আস্ত কবিতার বইয়ের নাম। আর এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা হলো সোনার তরী। সাহিত্যের নিয়ম অনুযায়ী যে কবিতার নামে পুরো বইয়ের নামকরণ করা হয় তাকে বলা হয় নাম কবিতা। এবার চলো আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ি এবং তার আড়ালের আসল রহস্যগুলো উন্মোচন করি। আমরা কবিতার এক একটি অংশ পড়ব এবং তার ডিটেইলে ব্যাখ্যাগুলো জানব। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানে ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এই কবিতার কৃষক বলতে কবি বুঝিয়েছেন স্বয়ং মানুষকে বা সৃষ্টিশীল মানুষকে, যেমন স্বয়ং কবি নিজে। আর এই যে ছোট ক্ষেত বা দ্বীপটি, এটি হলো মানুষের এই ক্ষণস্থায়ী বা সংক্ষিপ্ত জীবন। চারপাশের এই যে ফুসে ওঠা নদী এবং বাঁকা জল, এটি হলো আসলে সময় স্রোত বা অনন্তকাল স্রোত। সময় বা বয়স যেভাবে আমাদের জীবনকে দিন দিন ছোট করে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, এখানে ঠিক একইভাবে স্রোত সেই দ্বীপটিকে ধীরে ধীরে ভেঙে নিয়ে যাচ্ছে নদীর মধ্যে। আর এই যে রাশি রাশি ধান, এটি হলো মানুষের সারা জীবনের কাজকর্মের ফল, তার সৃষ্টি, তার অবদান বা কীর্তি। আর ওই দূরের মেঘে ঢাকা ওপারের গ্রাম, ওটা হলো আগামী দিনের পৃথিবী বা ভবিষ্যৎ প্রজন্ম। কবি দেখতে পাচ্ছেন একটি গ্রাম আছে, তার মানে ভবিষ্যৎ আছে, সেটা তিনি জানেন। কিন্তু সেই গ্রামটি আসলে মেঘে এবং গাছের ছায়ায় ঢাকা, অর্থাৎ সেই ভবিষ্যৎ আসলে কেমন হবে তা কবি বর্তমানে এসে পরিষ্কার বুঝতে পারছেন না। তিনি ভাবছেন আজ থেকে 50 বা 100 বছর পর ভবিষ্যতের মানুষ তার সৃষ্টিকে মনে রাখবে কিনা। ভবিষ্যতে পৃথিবীর বুকে নিজের সৃষ্টি নিয়ে কবির মনের এই যে তীব্র অনিশ্চয়তা, এটাই হলো আসলে সেই মেঘে ঢাকা অস্পষ্ট গ্রাম। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। এই কবিতার মাঝেই কিন্তু কোনো সাধারণ নৌকাওয়ালা নয়, সে হলো আসলে মহাকাল বা সময়ের প্রতীক। আর তার এই নৌকাটি হলো মহাকালের খেয়া। এখানে একটা দারুণ জিনিস খেয়াল করো, সময় কিন্তু আমাদের সাথে দুইভাবে খেলা করে। একটু আগে আমরা যে নদীর ফুসে ওঠা বাঁকা জল দেখলাম, তা ছিল সময়ের ধ্বংসাত্মক রূপ, যা মানুষের জীবন বা যৌবনকে দিন দিন মৃত্যুর দিকে নিয়ে যায়।
আর এই মুহূর্তে যে নৌকা আর মাঝি এলো সেও তো সময়, কিন্তু এই সময় হলো সংগ্রাহক। অর্থাৎ সময় যেমন একদিকে আমাদের জীবন কেড়ে নেয়, অন্যদিকে কিন্তু আমাদের করা ভালো কাজ বা ইতিহাসকে বুকে টেনে নেয় এবং তার নিজের সাথে বয়ে নিয়ে যায়। তাই তো দেখো, কবির মৃত্যুর এত বছর পরেও আমরাও তার কবিতাটি এখনো পড়ছি এবং তার কথা স্মরণ করছি। কারণ সেই মহাকালের তরীটি কবির ধান, মানে তার কাজগুলোকে তার সাথে করে নিয়ে চলেছে। আর সময় বা মহাকালকে আমরা সবাই চিনি বলেই কবি বলেছেন, দেখে যেন মনে হয় চিনিও হারে। কিন্তু সময় তো কারো কান্না বা অনুরোধের জন্য এক সেকেন্ডও থামে না, সে তার নিজের গতিতেই চলে। তাই মাঝি এখানে কারো দিকে তাকাচ্ছে না। সহজ কথায়, মহাকাল মানুষের সৃষ্টিকে মূল্য দিলেও মানুষের এই নশ্বর শরীরের প্রতি সে সম্পূর্ণ উদাসীন। অগ তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে। আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে ধরে ভিতরে। এখানে কবি মাছিকে অর্থাৎ সময়কে ডেকে বলেছেন, তুমি যেদিকেই যাও না কেন, সময় যেদিকেই যাক না কেন, তাতে কবির কোনো সমস্যা নেই। তিনি শুধু বলেছেন, নৌকাটি নিয়ে একবার শুধু তীরে আসো এবং আমার ধানগুলো, মানে আমার সারা জীবনের সৃষ্টিগুলো তোমার সাথে করে নিয়ে যাও। এরপর যখন নৌকাটি তীরে আসলো, তখন কবি তার সারা জীবনের সমস্ত অর্জন সেই নৌকায় তুলে দিতে লাগলেন। মাঝে জিজ্ঞেস করলো, আর আছে? তখন কবি উত্তর দিলেন, আর নেই, সব দিয়ে নৌকা ভরে দিয়েছি। অর্থাৎ কবিতার জীবনের শেষ মুহূর্তে এসে বলেছেন, এতকাল ক্ষণস্থায়ী জীবনে আমি যা কিছু নিয়ে মেতেছিলাম, যে মেধা আর শ্রম দিয়ে যা কিছু তৈরি করেছি, তার সবটুকুই আমি স্তরে স্তরে সাজিয়ে তোমার এই মহাকালের নৌকায় তুলে দিলাম। এইখানে কবি নিজের মধ্য দিয়ে পৃথিবীর সকল মানুষকে বুঝিয়েছেন, সকল মানুষই আসলে জীবনের শেষ সময়ে এসে এরকম করে তার সকল কাজ, সকল সৃষ্টি মহাকালের নৌকায় তুলে দেয়। এখন আমারে লহ করুণা করি, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। সব সৃষ্টি নৌকায় পরম যত্নে তুলে দেওয়ার পর কবি যখন মাঝিকে কাতর হয়ে অনুরোধ করেন, আমার সারা জীবনের সৃষ্টি তো তুমি নিলে, এবার আমার উপর একটু করুণা করো, আমাকেও দয়া করে তোমার ওই নৌকায় একটুখানি জায়গা দাও। কিন্তু মহাকালের মাঝি শান্ত আর নিষ্ঠুর সুরে সাফ জানিয়ে দেয়, এই তরিতে তোমার কোনো জায়গা নেই। কারণ সেই তরিতে শুধু সোনার ধান, মানে মানুষের মহৎ সৃষ্টিরই জায়গা হয়, কিন্তু মানুষের নিজের কোনো জায়গা হয় না। মানুষকে এক সময় হারিয়ে যেতে হয় এই মহাকালের স্রোতের সাথে। আর এটাই হলো এই কবিতার আসল রহস্য এবং আমাদের জীবনের সবচেয়ে নির্মম সত্য। যেমন দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো আজ 100 বছর পরেও আমাদের মাঝে বেঁচে আছে, কিন্তু কবি নিজেকে আমাদের মধ্যে বেঁচে আছেন। এই যে শেষ লাইন, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, এটি আসলে আমাদের প্রত্যেকের শেষ পরিণতি। আমাদের সমস্ত সৃষ্টি মহাকালের হাতে সঁপে দিয়ে নিঃস্ব হয়ে জীবনের শূন্য তীরে মৃত্যুর অপেক্ষা করতে হয়। তাহলে এই কবিতা থেকে আমরা আসলে কি শিখলাম? কবি আমাদের বুঝিয়েছেন, আমরা কেউই এই পৃথিবীতে চিরকাল থাকব না। মহাকাল বা সময় আমাদের একদিন ঠিকই এই পৃথিবী থেকে মুছে দেবে, কিন্তু আমরা যদি আমাদের মেধা আর শ্রম দিয়ে মানুষের কল্যাণে কোনো মহৎ কাজ করি অথবা কোনো সৌন্দর্য সৃষ্টি করি, যেমন কবিতা, গল্প, গান, যাই হোক না কেন, তবেই আমরা এই পৃথিবীতে অমর হয়ে থাকব আমাদের কাজের মাধ্যমে। কারণ সময় তোমাকে বাঁচিয়ে না রাখলেও
তোমার কাজকে ঠিকই বাঁচিয়ে রাখে। তাই আমাদের সবারই উচিত ভালো কাজ করা, ভালো কিছু সৃষ্টি করা। আশা করি আজকের পর সোনার তরী কবিতাটি নিয়ে তোমাদের মনে আর কোনো ভয় থাকবে না। ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তী পর্বে তোমরা কোন চ্যাপ্টার নিয়ে ভিডিও চাও তা কমেন্টে জানাও। যাওয়ার আগে ছোট্ট একটা কথা, একটা প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এটি মূলত মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাথায় সেট করে নাও। স্টে ব্রিলিয়ান্ট। টাটা।